আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ভারত আদানি মোদির নতুন প্রেমিকা পাওয়া গেছে শামা ওবায়দ। রিসেন্টলি ভারতীয় মিডিয়ার এক ইন্টারভিউতে গিয়ে শামা ওবায়দ হাসিনার সুরেই আদানি জ্বালানির প্রশংসা করে আসছে। ওই ইন্টারভিউতে শামা ওবায়দ বলেছেন, বাংলাদেশের মতো বর্ধনশীল দেশের জন্য শিল্পায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে পরিবেশ বান্ধব জ্বালানির প্রয়োজনীয়তা আছে। আদানি গ্রুপ এগিয়ে এসে এ খাতে বিনিয়োগের আগ্রহ দেখানো নিঃসন্দেহে ইতিবাচক, কোনো সন্দেহ করা যাবে না। এখন প্রশ্ন হলো, এই আদানিকে বলা হয় নরেন্দ্র মোদীর ক্যাশিয়ার, অর্থাৎ আপনি যদি নরেন্দ্র মোদীকে 1 টাকা দিতে চান, সে 1 টাকা আদানির পকেটে দিলে হবে, সেটা অটোমেটিকলি নরেন্দ্র মোদী পেয়ে যাবে। এরকম মতামত অলরেডি ভারতে এস্টাবলিশ আছে। এই জন্য হাসিনা শুধুমাত্র মোদীকে খুশি করার জন্য 2017 সালে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ভারতের আদানি গ্রুপের সাথে 1600 মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি করেন। বিনিময়ে 2018 সালের রাতের ভোটের সব সেট আপ মোদী করে দেয়, আর 2018 সালের রাতের ভোটের পর হাসিনা আবার ক্ষমতায় আসে। বিশ্বের সকল জ্বালানি এক্সপার্টদের মতে এই চুক্তি এতটাই বাংলাদেশের স্বার্থ পরিপন্থী যে সবাই দাবি করে এই চুক্তিতে এককভাবে শুধুমাত্র আদানি গ্রুপকে সুবিধা দেওয়া হয়েছে। ভারতের আদানি কত বড় কালপিট এবং আদানি চুক্তি কতটা আমাদের দেশের স্বার্থ বিরোধী সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি। কিন্তু প্রশ্ন হলো, এই আদানি চুক্তি তো ছিল হাসিনা নরেন্দ্র মোদীকে খুশি করার প্রকল্প। হঠাৎ করে বিএনপি কেন সেই প্রকল্প নিয়ে সাফাই গাওয়া শুরু করলো? শামা ওবায়দের বক্তব্যকে আমি কেন এত সিরিয়াসলি দেখছি? দেখুন, শামা ওবায়দ কে? শামা ওবায়দ কিন্তু বিএনপির 8-10 জন সাধারণ নেতার মতো না। শামা ওবায়দ হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহায়ক কমিটির সদস্য। এইরকম পদ্মারে কেউ যখন ভারতীয় মিডিয়া গিয়ে বলে আসে যে আদানি চুক্তি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে ইতিবাচক, তখন সেটা আর শামা ওবায়দের ব্যক্তিগত মন্তব্য থাকে না, সেটা দলীয় মন্তব্য হিসেবেই বিবেচনা করা হয়। আমরা সারা দেশের মানুষ যখন হাসিনা পতনের পর চিন্তা করতেছি যে বাংলাদেশ সরকার হয়তো এই চুক্তিটা থেকে সরে আসবে, যেখানে ইউনূস সরকার ক্ষমতায় আসার পরও প্রথম যে দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে কথা বলেছেন সেটা হচ্ছে আদানি চুক্তি, এবং এই আদানি চুক্তি আবার পুনর্বিবেচনার কথা ইউনূস সরকার বলেছেন। চুক্তিটা এতটাই বাংলাদেশের স্বার্থ বিরোধী ছিল, সেখানে বিএনপির মতো একটা রাজনৈতিক দল, যারা ধারণা করা হচ্ছে পরবর্তীতে ক্ষমতায় আসবে, তারা যখন এরকম দেশ বিরোধী চুক্তির পক্ষে সাফাই গায়, তখন একজন সচেতন বাংলাদেশী হিসেবে আমাকে আপনাকে এটা চিন্তায় ফেলারই কথা। প্রশ্ন হলো, বিএনপিও কেন আওয়ামী লীগের মতো ভারতকে খুশি করার পেছনে উঠে পড়ে লেগেছে? সেই কনক্লুশনে যাওয়ার আগে আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব আদানি এবং আদানি গ্রুপ কেমন, আদানি চুক্তি কিভাবে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র মোদী এবং ভারতকে খুশি করে গেছে। 3 নম্বরে, হঠাৎ বিএনপি কেন কালপিট আদানির পক্ষে সাফাই গাওয়া শুরু করলো? আদানি গ্রুপের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা গৌতম আদানি, যার ব্যবসার আড়ালে হাজার হাজার কোটি টাকার স্ক্যাম, ঘুষ, টাকা পাচার সহ নানা ধরনের অপরাধের অভিযোগ আছে। আদানির বিরুদ্ধে ভারতে অলরেডি আন্দোলন চলছে, আউটরিচ হচ্ছে, তবুও সে ধরা ছোঁয়ার বাইরে। হাজার হাজার অভিযোগ থাকার পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, শুধুমাত্র সে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে। और अदानी जी 2000 करोड़ रुपए का स्कैम करते हैं और वो बाहर घूम रहे हैं। कारण है कि प्रधानमंत्री उनको प्रोटेक्ट कर रहे हैं। ভারতে মোদীর ছত্র ছায়া থাকার কারণে আদানির কিছু না হলেও আমেরিকার আদালতে কিন্তু আদানি ঠিকই কট খেয়েছে। নিউ ইয়র্কের আদালত বলছে তাদের কাছে এমন প্রমাণ আছে যেগুলো আদানির এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করার জন্য যথেষ্ট। FBI এর তদন্তে আদানির বিরুদ্ধে $multi-million ঘুষ ও প্রতারণার স্কিম প্রমাণিত হয়েছে, যা আদানির সৌরবিদ্যুৎ প্রকল্পের সাথে সংযুক্ত। এমনকি এই কেলেঙ্কারিতে শুধু আদানিই না, নরেন্দ্র মোদীও জড়িত, সেই প্রমাণও আছে FBI এর হাতে। তদন্তে উঠে এসেছে আদানি, মোদী, আদানির ভাগিনা সাগর আদানি মিলে সরকারি কর্মকর্তাদের $250 মিলিয়ন ঘুষ দিয়েছিল সোলার এনার্জি কন্ট্রাক্ট পাওয়ার জন্য। নিউ ইয়র্কের কোর্ট বলছে ওই ঘুষ দেওয়ার আলোচনার সময় আদানি নিজেও উপস্থিত ছিল। এভাবে দেশ বিদেশে স্ক্যাম করে আদানি বিশ্বের শীর্ষ ধনী বনে গেছে, যেমনটা আমাদের সামিট গ্রুপের আজিজ বাংলাদেশের টাকা চুরি করে নিয়ে সিঙ্গাপুরের মতো জায়গায় শীর্ষ ধনী হয়ে গেছে। আরো সহজ করে বললে, হাসিনার কেশিয়ার যেমন ছিল অ্যাসালম, তেমনি ভাবে মোদীরও কেশিয়ার হলো আদানি। ভারতের বিরোধী দল ন্যাশনাল কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী বলতেছে যে আদানির এগেইনস্টে এত সকল করাপশন কেস যে আদানির এখনই গ্রেপ্তার হওয়া উচিত। अदानी पावर, मोदी पावर, पता नहीं कौन सा चल रहा है, बट दोनों एक हैं। अमेरिका में इंडाइटमेंट हुआ है अदानी जी को, 2000 करोड़ रुपए का स्कैम है। हिंदुस्तान में उन्होंने क्राइम किया है, अमेरिका में क्राइम किया है, ये अमेरिका के इन्वेस्टिगेशन ने कहा है, मगर हिंदुस्तान में अदानी जी के खिलाफ कुछ नहीं हो रहा। और ये हम मांग बहुत दिनों से कर रहे हैं, अदानी जी का अरेस्ट होना चाहिए, आज अरेस्ट होना चाहिए। মানে গোটা বিশ্ব জুড়ে প্রশ্নবিদ্ধ এই কালপিটের প্রশংসা করে আসছে শামা ওবায়দ। নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারণার সময় আদানি নরেন্দ্র মোদীকে একটি ব্যক্তিগত জেট উপহার দেয়।
এরপর নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে বাংলাদেশ সফর করে, আর সেই সফরে আদানির জন্য $1.7 বিলিয়ন বিদ্যুৎ চুক্তি নিশ্চিত করে। বাংলাদেশ আদানির জন্য চুক্তি সফল করার পর নরেন্দ্র মোদী যায় শ্রীলঙ্কায়, সেখানেও শ্রীলঙ্কা সরকারকে চাপ দেয়, কিন্তু শ্রীলঙ্কার সরকার মোদীর এই প্রপোজাল রিজেক্ট তো করে দেয়, মোদীর এই চাপ দেয়াকেও ফাঁস করে দেয়। मोदी जी की पहली ट्रिप होती है बांग्लादेश में, वहाँ पे बांग्लादेश को इलेक्ट्रिसिटी बेचने का डिसीजन लिया जाता है। कुछ ही दिन बाद बांग्लादेश पावर डेवलपमेंट बोर्ड 25 साल का कॉन्ट्रैक्ट अदानी जी के साथ साइन करता है। 1500 मेगावाट इलेक्ट्रिसिटी का कॉन्ट्रैक्ट अदानी। जून 2022 में Chairman of Sri Lanka's Ceylon Electricity Board, MMC Fernando, informed a parliamentary committee in Sri Lanka in open hearing that he was told by President Rajapaksa that PM Modi pressured him to give the wind power project directly to Mr. Adani. শ্রীলঙ্কা তাদের দেশ বিরোধী প্রজেক্ট রিজেক্ট করে দিলেও আমাদের পাপেট কিন্তু রিজেক্ট করে নাই, শুধুমাত্র নরেন্দ্র মোদীকে খুশি করার জন্যই আদানির সাথে এই দেশ বিরোধী চুক্তি করে। এমনকি এই চুক্তি এতটাই আমাদের স্বার্থের বিরুদ্ধে ছিল যে স্বয়ং ভারতের বিরোধী দলীয় নেতা হাসিনাকে জিজ্ঞেস করে যে এই চুক্তি করার জন্য নরেন্দ্র মোদী তাকে কোনো চাপ দিয়েছিল কিনা। আদানির এই সকল প্রশ্নবিদ্ধ কাজ এবং স্ক্যান্ডালগুলো প্রকাশ হওয়ার পর আদানির শেয়ারের ভ্যালু একের পর এক কমে যাচ্ছে, দেশ বিদেশে আদানি চাপের মুখে আছে, এমনকি আদানির এগেইনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত হয়ে আছে আমেরিকার আদালতে। হিন্ডেনবার্গ রিসার্চ কয়েক মাস আগে আদানির আরেকটি স্ক্যাম ফাঁস করে দেয়। ওই রিপোর্টে বলা হয় আদানি নির্লজ্জ স্টক ম্যানিপুলেশন এবং অ্যাকাউন্টিং জালিয়াতি করে আসছে। ওই রিপোর্ট প্রকাশের পর আদানির শেয়ার মূল্য $80 বিলিয়ন বেশি কমে যায়। স্টক ম্যানিপুলেটর দেশ বিদেশের আউটরেজের সম্মুখীন হওয়া এই প্রতারকের চুক্তিকে সাম্যবাদ বলে আসছে, যেটা নিঃসন্দেহে ইতিবাচক, যেখানে ভারতের বিরোধী দল পর্যন্ত বলতেছে যে এই চুক্তি তোমরা কিভাবে করছো, দেশের বিরুদ্ধে একটা চুক্তি মানুষ এভাবে কিভাবে করতে পারে, তোমরা আমাদেরকে বলো নরেন্দ্র মোদীকে এই চুক্তি করার জন্য তোমাদেরকে কোনো প্রেশার দিয়েছিল কিনা। আদানি কত বড় দুর্নীতিবাজ স্টক ম্যানিপুলেটর, কিভাবে তাদের প্রতিষ্ঠানগুলোকে জিম্মি করে রাখছে, এগুলো ভারতের বিষয়, এগুলো আমাদের আলোচ্য বিষয় না। কিন্তু এই যে আদানির স্ক্যাম, স্টক ম্যানিপুলেশন, এগুলো সম্পর্কে যদি আপনাদের জানতে আগ্রহ জন্মায় এবং আপনারা যদি হিন্দি বোঝেন, তাহলে আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওগুলো দেখার জন্য। ওয়ার্ল্ড বিগেস্ট কর্পোরেট ফ্রড অ্যাগেন, ওয়ার্ল্ড বিগেস্ট স্ক্যাম, আদানি এক্সপোজ, বিগেস্ট স্ক্যাম অফ ইন্ডিয়া, এসব ভিডিও এবং সাথে করে আপনারা ধ্রুব রাঠি, আকাশ ব্যানার্জির সিরিজ ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন আদানি কত বড় স্ক্যামার। বিষয় হচ্ছে যে সাম্যবাদ যে আদানি চুক্তিকে নিঃসন্দেহে ইতিবাচক বলতেছে, সে আদানি চুক্তিকে আসলে নিঃসন্দেহে ইতিবাচক। 2015 সালের আগে পরে বেশ কয়েকটি বড় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। চাহিদার তুলনায় সক্ষমতা বাড়ানো হয়। এর মধ্যে বিদ্যুতের হরিলুট প্রকল্প কুইক রেন্টাল চালু রেখে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রকে কোনো বিদ্যুৎ না নিয়ে বসে বসে ক্যাপাসিটি চার্জ দিয়ে আসছিল হাসিনা। এমন সময়ে এসে আদানির সাথে নতুন বিদ্যুৎ চুক্তি করাকে আমাদের খুব একটা প্রয়োজন ছিল, যেখানে অলরেডি কুইক রেন্টাল গুলো থেকে আমরা বিদ্যুৎ নিচ্ছি না, কারণ হচ্ছে আমাদের চাহিদার তুলনায় সক্ষমতা বেশি ছিল, যার কারণে আমরা ওদেরকে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দিয়ে আসছি। এখন আমার কথায় হয়তো আপনারা 15 সালের ঘটনা রিলেট করতে না পারেন যে সে সময় আসলে কি দরকার ছিল কি ছিল না, কিন্তু প্রথম আলোর আদানি বিদ্যুৎকে আদৌ দরকার ছিল রিপোর্টে দেখা যায় আদানির সঙ্গে চুক্তি সম্পাদনের সময় দেশে বড় বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলছিল। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে বর্তমান দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 26,000 মেগাওয়াট। এর মধ্যে সর্বোচ্চ উৎপাদন হয়েছিল একবার 14,000 মেগাওয়াট। সঞ্চালন ও বিতরণ লাইনের সক্ষমতা না থাকায় প্রায় 40% বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রাখতে হয়। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দিতে হয়। আমাদের বিদ্যুৎ খাতের উৎপাদন, সঞ্চালন ও বিতরণ সক্ষমতা বিশ্লেষণ করে সহজেই এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে আদানি বিদ্যুৎ অপ্রয়োজনীয়। এই বিদ্যুৎ আমদানির কোনো দরকারই ছিল না। কোনো প্রয়োজন না থাকলে হাসিনা শুধুমাত্র মোদীকে খুশি করতে এই গোপন চুক্তি করে। চুক্তিতে কি আছে না আছে সেটাও দেশের মানুষকে জানতে দেওয়া হয়নি। আমেরিকার সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট আদানি এবং বাংলাদেশের মধ্যে হওয়া গোপন চুক্তির 163 পৃষ্ঠার নথি পায়। পরবর্তীতে 2022 সালের 9 ডিসেম্বর আদানি চুক্তি নিয়ে খবর প্রকাশ করে। ওয়াশিংটন পোস্টের ওই খবর প্রকাশের পর দেশ বিদেশের জ্বালানি বিশ্লেষকরা লিটারালি অবাক হয়ে যায় যে একটা দেশ কিভাবে এরকম চুক্তি করতে পারে। সিডনি ভিত্তিক ক্লাইমেট এনার্জি ফাইন্যান্স অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা ও জ্বালানি বিশেষজ্ঞ টিম বাকলি বলেন, এক কথায় এই চুক্তিটিতে কেবল আদানি জিতেছে। এই চুক্তিটা এতটাই বাংলাদেশের স্বার্থ বিরোধী যে আমি ভাবছি কোন সচেতন মানুষ কেন বাংলাদেশের পক্ষে এই চুক্তিটি সই করবেন। কোন সচেতন মানুষ না করলে হাসিনা কিন্তু ঠিক হয়ে চুক্তি করছে। কেন করছে? ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হচ্ছে 2015 সালের জুনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসে বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি করতে ভারতের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য $4.5 বিলিয়ন চুক্তি সই করেন। সেই চুক্তি থেকে আদানির জন্য $1.7 বিলিয়ন 1600 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ
মানের চুক্তি করে। ওই রিপোর্টে আরো বলা হয় সে সময় নরেন্দ্র মোদী বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারতীয় কোম্পানির অংশগ্রহণের সুযোগ তৈরি করতে বলেন হাসিনাকে, যার অন্যতম সুবিধাভোগী হলো আদানি গ্রুপ। এক্সাক্ট সেম প্রপোজাল মোদী কিন্তু শ্রীলঙ্কার রাজাপাকসাকেও দিয়েছিল। রাজাপাকসা সেটা অ্যাকসেপ্ট না করে সেটা রিজেক্ট করে দেয়, কিন্তু আমাদের পাপেট দাদা বলছে আর উলঙ্গ হয়ে দিয়ে দিছে। দাদাকে তো খুশি করা লাগবে, আশা করি এখন দাদাও আমাদের পাপেটকে খুশি রাখছে। 2018 সালের IEF এর করা প্রতিবেদনের বরাতে প্রথম আলো বলে, ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কিনতে বাংলাদেশকে 25 বছরে 70,000 কোটি টাকা বাড়তি ব্যয় করতে হবে। চুক্তি পর্যালোচনা করে জ্বালানি বিশ্লেষক টিম বাকলি বলেন, গোটা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাওয়ার পর কোনো বিদ্যুৎ উৎপাদন না করলেও আদানিকে ক্যাপাসিটি চার্জ হিসেবে বছরের প্রায় $400 মিলিয়ন দিতে হবে বাংলাদেশকে, বিদ্যুৎ খাতের বৈশ্বিক মান অনুসারে যা উচ্চ মূল্য। শুধু এখানেই না, ইচ অ্যান্ড এভরি সেগমেন্টে আদানিকে এককভাবে সুবিধা দেওয়া হয়েছে। ডেইলি স্টার আদানি চুক্তি বিশ্লেষণ করে রিপোর্ট প্রকাশ করে আদানির সঙ্গে গোপন বিদ্যুৎ ক্রয় চুক্তি বাংলাদেশের স্বার্থ পরিপন্থী শিরোনামে। এই রিপোর্টে কিভাবে এককভাবে আদানিকে সুবিধা দেওয়া হয় তা দেখানো হয়। রিপোর্টে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠতম গৌতম আদানির প্রতিষ্ঠানটির সঙ্গে করা চুক্তির সবচেয়ে লুণ্ঠনমূলক দিক রয়েছে কয়লার দাম এবং ক্যাপাসিটি চার্জের মধ্যে। যে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে তার দাম নির্ধারণ করা হবে ইন্দোনেশিয়ার কয়লা সূচক ও অস্ট্রেলিয়ার নিউক্যাসেল সূচক অনুযায়ী। এর মানে হলো আদানি যদি কম দামেও কয়লা সরবরাহ করে ওই পাওয়ার প্ল্যান্টের জন্য, তারপরেও সে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার সূচক অনুযায়ী, মানে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার স্ট্যান্ডার্ডের ভালো কয়লার যে দাম, সে দাম অনুসারে আমাদের থেকে দাম নিতে পারবে, কম দামে লোয়ার গ্রেডের কয়লা সাপ্লাই করেও। জ্বালানি বিশ্লেষক টিম বাকলি বলেন, আদানি যে কয়লা ব্যবহার করবে সেই গুণমানের সঙ্গে সম্পর্কিত নয়। এমন একটি সূচকে যদি দাম নির্ধারণ করা হয় তাহলে তা কিভাবে সেটা ন্যায্য হতে পারে? টিম বাকলির কথাটা যদি সহজ করে বলি, ধরেন আপনার কাছে আমি এই প্রোডাক্টটা বিক্রি করব, এখন এই পর্সটা কিরকম, এটার গুণগত মান কিরকম, বা এটার কি ফিচার্স আছে, এটার উপর দাম নির্ধারণ করা হবে না, যে এটা কেমন, এটার গুণগত মান কেমন, এটার উপরই তো দাম ঠিক করা হবে। কিন্তু আপনাকে যদি আমি বলি আপনাকে আমি এই প্রোডাক্ট সাপ্লাই দিব, কিন্তু আপনি আমাকে দাম পরিশোধ করতে হবে অ্যাপল পর্সের যে দাম সেই দাম অনুসারে, এটা কি ন্যায্য হবে? ঠিক এই জিনিসটাই হয়েছে বাংলাদেশ এবং আদানি চুক্তির ক্ষেত্রে, যে আদানি যে কোনো জায়গা থেকে কয়লা আমাদেরকে সাপ্লাই দিবে, সেই কয়লার গুণগত মান অনুসারে আমরা তাদেরকে পে করব না, তাদেরকে পে করব নিউক্যাসল এবং ইন্দোনেশিয়ার সূচকে যে দাম আছে ওই দাম অনুসারে। খেলা এখানে শেষ নয়, খেলা এখানে আরো আছে। ওয়াশিংটন পোস্ট অনুসন্ধান করে বের করছে যে এখানে যে কয়লা আসবে সেই কয়লা আসতে পারে আদানির নিজস্ব খনি থেকে, মানে আদানির ওখানে নিজস্ব কয়লার ব্যবসা আছে, এবং ওই কয়লাগুলো লোয়ার গ্রেডের কয়লা হলেও এটার 3 গুণ বেশি দাম আমাদেরকে পরিশোধ করতে হবে। চুক্তি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, এই কয়লা আসতে পারে আদানির মালিকানাধীন ভারতের পূর্বাঞ্চলের একটি বন্দরে, এরপর সেখান থেকে আদানির নির্মিত রেলে পৌঁছাবে বিদ্যুৎ কেন্দ্রে। উৎপাদিত বিদ্যুৎ আদানি হাই ভোল্টেজ লাইনের মাধ্যমে আসবে বাংলাদেশ সীমান্তে, আর এই সব কিছুর পরিবহন খরচ বহন করবে বাংলাদেশ। মানে এইরকম চুক্তি পৃথিবীর ইতিহাসে বিরল। আদানি খনি থেকে কয়লা নিয়ে আসবে, সে কয়লার পরিবহন খরচ আমরা দিব, এরপর ওখানে বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুৎ যে বাংলাদেশে পৌঁছাবে সেটা লাইন তৈরি করতে যে খরচ আসবে সেটাও আমরা খরচ দিব, এরপর 3 গুণ বেশি দাম দিব। তাহলে আর আদানির সাথে নতুন করে বিদ্যুৎ চুক্তির কি দরকার ছিল? আমরা নিজেরাই তো একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারতাম। এরকম অন্যায্য জিনিসগুলাই এই চুক্তিতে হয়েছে। প্রথম আলো আরো সংক্ষেপ করে চুক্তির বাংলাদেশ বিরোধী 9টি পয়েন্ট তুলে ধরে আদানির সঙ্গে চুক্তি যে 9 কারণে জাতীয় স্বার্থ বিরোধী রিপোর্টে বলা হয়, চুক্তির ধারা 3(1)(b) অনুসারে আদানির বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতার 34% চেয়ে কম বিদ্যুৎ ক্রয় করলে বাংলাদেশকে নির্দিষ্ট অঙ্কের জরিমানা দিতে হবে। কিন্তু অপরদিকে রাজনৈতিক কারণে বা কোনো কারণে আদানি যদি বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাই দিতে ব্যর্থ হয় তাহলে আদানিকে কোনো জরিমানা গুনতে হবে না, তাদেরকে আমরা উল্টা ক্যাপাসিটি চার্জ ও বিদ্যুতের দাম সহ অন্যান্য বকেয়া পরবর্তীতে পরিশোধ করতে হবে। কিছু না করেও তারা আমাদের থেকে টাকা নিয়ে যাবে। এটা এক ধরনের ডাকাতি। এই ধারা একেবারে বেআইনি। এই ধরনের ধারা দেখার পর মেজাজ ঠিক রাখা কঠিন, যোগ করেন একজন বিশিষ্ট আইনজীবী। 5 নম্বর পয়েন্টে বলা হয়, বিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পর এমনকি কোনো বিদ্যুৎ আমদানি না করলেও বাংলাদেশকে প্রতি বছর গড়ে $45 কোটি বা 4500 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ ও রক্ষণাবেক্ষণ খরচ বাবদ প্রদান করতে হবে, যা এই ধরনের অন্যান্য চুক্তির তুলনায় অনেক অনেক বেশি। আমি রিকোয়েস্ট করবো আপনারা প্রথম আলোর এই 9টা পয়েন্ট পড়েন, তাহলে অন্ততপক্ষে বুঝতে পারবেন এই চুক্তিটা কতটা বাংলাদেশের স্বার্থ বিরোধী। চুক্তি নিয়ে টিম বাকলি ওয়াশিংটন পোস্টকে বলেছেন, এই চুক্তি অনুযায়ী দেশের পাইকারি বিদ্যুতের বাজার মূল্যের 5 গুণের বেশি
দামে আদানির বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। এমনকি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে খরচ সরকার দেখায় তার চেয়ে অন্তত 33% বেশি দামে বিদ্যুৎ কিনতে হবে। ডেইলি স্টারের ওই রিপোর্টে বলা হয়, সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো আদানির সঙ্গে করা এই চুক্তি থেকে বের হয়ে আসার কোনো সুযোগ পিডিবির নেই, মানে বাংলাদেশের নেই। এমনকি বাংলাদেশ যদি কখনো এই চুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের সম্মুখীন হয়, সেখানেও এই চুক্তি বা এই বিরোধ নিষ্পত্তির জন্য আদানিকে এই সুবিধা দেওয়া হয়েছে। বাংলাদেশ কনজিউমার অ্যাসোসিয়েশন ভাইস চেয়ারম্যান এম শামসুল আলম বলেন, এই ধরনের একটি চুক্তিতে সই করা শাস্তিযোগ্য অপরাধ। আমরা বিশ্বাস করি এই চুক্তিতে থাকা দুর্নীতিগুলো চিহ্নিত করার ক্ষমতা আমাদের এজেন্সিগুলোর আছে। এই চুক্তির আরো বড় প্রতারণা করা হয় ট্যাক্স নিয়ে। আদানি যে বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি করবে, এই জন্য ভারত সরকারকে ট্যাক্স পে করতে হবে, সেই ট্যাক্সও বাংলাদেশকে দিতে হবে। ওয়াশিংটন পোস্টের একটি অনুসন্ধানী প্রতিবেদন বলছে, ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রটি 2019 সালে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করার কারণে আদানি গ্রুপ ইন্ডিয়ান সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে না। আদানি ভারত সরকারকে ট্যাক্স দেয়া না লাগলেও আদানি গ্রুপ ট্যাক্সের প্রায় $1 বিলিয়ন বাংলাদেশ থেকে নেবে। চুক্তি যখন হয়েছে তখন এই ট্যাক্সের কথা উল্লেখ ছিল, কিন্তু আদানির এই বিদ্যুৎ কেন্দ্রটি বিশেষ ইকোনমিক জোনের মধ্যে পড়ার কারণে আদানি ভারত সরকারকে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, অর্থাৎ এই ট্যাক্স ফ্রি। তার মানে যেহেতু আদানি ট্যাক্স দেওয়া লাগতেছে না, বাংলাদেশেরও নর্মাল যুক্তি থেকে বাংলাদেশের কোনো ট্যাক্স দেওয়া লাগার কথা না, যেহেতু আদানি ভারতকে কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না। কিন্তু আদানি বাংলাদেশ থেকে $1 বিলিয়ন ট্যাক্সের টাকার নাম করে নেবে, এবং আদানি বলতেছে চুক্তিতে তো এটা ছিলই, সো এটা আমাদের লাভ। এই চুক্তি নিয়ে টিম বাকলি বলেন, চুক্তি বিষয়ে আমার কয়েক দশকের বিশ্লেষণের অভিজ্ঞতা দেখা যায় এটি সম্ভবত এমন একটি চুক্তি যেখানে আদানির জন্য বাংলাদেশ অত্যন্ত উদার। চিন্তা করেন, এত উদারভাবে ভারতকে খুশি করা হয়েছে, অথচ এর প্রত্যেকটা টাকা শোধ করবে এদেশের জনগণ। টিম বাকলি আরো বলে, আদানির সঙ্গে করা এই চুক্তিটি অবশ্যই প্রতারণা। এই প্রতারণা চুক্তিকে সাম্যবাদ বলতেছে নিঃসন্দেহে ইতিবাচক। যেখানে কয়েক দশক ধরে আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষণ করা বিশ্লেষক বলতেছে এই চুক্তি প্রতারণা। এখন আমার তো সন্দেহ হচ্ছে যে সাম্যবাদ কি ওয়াশিংটন পোস্ট কিংবা দেশ বিদেশের যে সকল জার্নালগুলোতে আদানি চুক্তি নিয়ে বিশ্লেষণ করে লেখা হয়েছে, স্পেশালি আমাদের ডেইলি স্টার, প্রথম আলোর কথাই ধরেন, এগুলো সাম্যবাদ পড়ছে কিনা। এখন প্রশ্ন হলো, সাম্যবাদকে আন্দাজি বলে দিলেন নাকি ইন্টেনশনালি বললেন? যদি ইন্টেনশনালি বলে থাকে, তাহলে হাসিনার যে মোদিকে খুশি করার প্রতারণা চুক্তি ছিল, সেই প্রতারণা চুক্তির পক্ষে যদি বিএনপি অফিসিয়ালি স্ট্যান্ড নেয়, তাহলে বোঝা যায় বা বলা যায় যে হাসিনা যেই পথে হেঁটেছে বিএনপিও সেই পথেই হাঁটতে যাচ্ছে, বা বিএনপিও সেই পথেই হাঁটবে। আদানি চুক্তি নিয়ে বিদ্যুৎ বিশেষজ্ঞ ও বাংলাদেশ পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমতুল্লাহ বলেন, চুক্তিটি বাংলাদেশের পক্ষে না থাকলেও শেখ হাসিনা ভারতকে রাগাতে পারবেন না। কোনটা খারাপ কোনটা ভালো হাসিনা তা ভালোভাবেই জানেন। তিনি এও জানেন আদানিকে খুশি করলেই মোদি খুশি হবেন। সিমিলার মন্তব্য করেছেন অধ্যাপক আনু মাহমুদ। তিনি বলেন, এখানে স্পষ্টতই কোনো আলোচনা হয়নি। আদানি এই শর্তগুলো দিয়েছে এবং বাংলাদেশ রাজনৈতিক লাভের জন্য সব শর্ত মেনে নিয়েছে। এখন প্রশ্ন হলো, হাসিনার রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য যে প্রকল্প ছিল, সেই প্রকল্পের সাফাই কেন বিএনপি গাচ্ছে? তার মানে কি আদানি কি বিএনপিকেও কোনো সুবিধা দিচ্ছে, নাকি আদানি চুক্তির উপর ভর করে ভারতের কোনো সফট কর্নার পেতে চাচ্ছে বিএনপি? যদি তাই না হয়, তাহলে বিএনপির স্ট্যান্ড নেওয়ার কথা ছিল দেশ ও দেশের মানুষের পক্ষে। বিএনপির বলার কথা ছিল যে দেশ বিরোধী এই চুক্তি নিয়ে আমরা আন্তর্জাতিক আদালতে যাব, এই চুক্তি থেকে আমরা সরে আসবো। সেটা না বলে বিএনপি কেন আদানির প্রশংসা করতেছে? আদানি চুক্তি নিয়ে বিশ্লেষণ করা এই কয়েকটা রিপোর্ট আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমি রিকোয়েস্ট করবো আপনারা এই রিপোর্টগুলো একটু সময় নিয়ে পড়বেন, তাহলে বুঝতে পারবেন এই চুক্তিটা কতটা দেশ বিরোধী, এবং কোন দেশের পক্ষে রাজনৈতিক দল এই চুক্তির পক্ষে সাফাই গাওয়ার কথা না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির মহাপরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, চুক্তিটিতে বাংলাদেশের স্বার্থ উপেক্ষা করে আদানি গোষ্ঠীর স্বার্থকে এমনভাবে প্রাধান্য দেওয়া হয়েছে, বাংলাদেশের বিদ্যুৎ খাত এই প্রতিষ্ঠানের হাতে জিম্মি হয়ে যেতে পারে, যার বোঝা এই দেশের জনগণকে বইতে হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির মহাপরিচালক বলতেছে যে চুক্তিটাতে এককভাবে শুধুমাত্র আদানি গ্রুপকে সুবিধা দেওয়া হয়েছে, এবং তিনি সেই সংখ্যা প্রকাশ করছেন যে বাংলাদেশের বিদ্যুৎ খাত না আদানির হাতে জিম্মি হয়ে যায়। এখন বিএনপি যদি আদানি চুক্তি পুনর্বাসন করে, তাহলে সিনারিও কি হবে? টিম বাকলির মতে 5 গুণ বেশি দামে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। তাহলে এই 5 গুণ বেশি দাম কি দেশের জনগণকে দিতে হবে না? বিএনপি যে বলে ওরাই দেশের জনগণকে নিয়ে চিন্তা করে, জনগণ কি চায় তারা সেটা বুঝে, জনগণ নির্বাচন চায় হ্যান ত্যান, এবং নির্বাচন নিয়ে তারা কি একটা পরিবেশ তৈরি করে রাখছে বর্তমান সিচুয়েশনে। কিন্তু আমি যদি বলি জনগণ যতটা না নির্বাচন চায়, তার চাইতে বেশি চায় ন্যায্য দামে বিদ্যুৎ, তার চাইতে বেশি চায় ন্যায্য দামে গ্যাস। 1 বছরে ভোট নিয়ে ক্ষমতা গিয়ে 5 বছর যা ইচ্ছা তা করবেন, আর বলবেন যে জনগণ নির্বাচন চায় এবং জনগণকে 5 বছরের জন্য জিম্মি করে রাখবেন, এ আলাপ করে লাভ নাই। এক্ষেত্রে আমাদেরকে জবাবদিহিতে আসতে হবে যে
5 বছর আমার একবার ভোট দেওয়ার সুযোগ হয়, গত 15 বছর দেশের মানুষ ভোটই দিতে পারে নাই। সেই জায়গায় আমাকে প্রতি মাসে বিদ্যুৎ কিনতে হয়, প্রতি মাসে গ্যাস কিনতে হয়, প্রতিদিন বাজারে যেতে হয়। এই ক্ষেত্রে আপনি শুধু জনগণ ভোটই চায় এই আলাপ করলে খুব একটা কাজে দিবে না। জনগণের প্রতি আপনাকে দায়বদ্ধ হতে হবে। আপনি অন্যায্য দাম আমার উপর চাপিয়ে দিয়ে 5 বছর পর এসে ভোটের আলাপ করবেন, এটা কোনো কল্যাণ রাষ্ট্রের ভূমিকা হতে পারে না। জনগণের প্রতি দায়বদ্ধ কোনো রাজনৈতিক দলের স্ট্যান্ড হতে পারে না। যেখানে কয়েক দশকের জ্বালানি অভিজ্ঞতা সম্পন্ন জ্বালানি বিশ্লেষক টিম বাকলি বলছে যে আমার মাথায় ধরো না একটা দেশের সচেতন মানুষ কেন তার দেশের জন্য এই চুক্তি করবেন, সেখানে শামা ওবায়েদ বলতেছেন যে এই চুক্তি আদানি গ্রুপের বাংলাদেশে এগিয়ে আসে, এই চুক্তি নিঃসন্দেহে ইতিবাচক। এরকম ভয়ঙ্কর দেশ বিরোধী, দেশের স্বার্থ বিবর্জিত আদানি কিংবা আদানি চুক্তির পক্ষে সাফাই গাচ্ছেন শামা ওবায়েদ। অথচ হাসিনা যখন দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র ভারতকে খুশি করতে আদানির সঙ্গে এই চুক্তি সই করে, তখন বিএনপির স্ট্যান্ড কি ছিল এই চুক্তি নিয়ে? 2023 সালের সিলেটে বিএনপির এক জনসভায় মির্জা ফখরুল ইসলাম দাবি করে আদানি চুক্তির কারণে বাংলাদেশের 1.5 ট্রিলিয়ন টাকা লস হবে। এরপর 2023 সালের মার্চ মাসে এক গোল টেবিল কনফারেন্সে মির্জা ফখরুল ইসলাম বলেন আদানি গ্রুপের সঙ্গে যে চুক্তি করা হয়েছে সেটা দেশ বিরোধী, জনগণ বিরোধী, এই চুক্তি বাতিল করতে হবে। আদানির সঙ্গে এই যে আপনার চুক্তি, এই চুক্তি এই দেশ বিরোধী, এই চুক্তি জনগণ বিরোধী, এবং আমি আজকে এই ফোরাম থেকে এইখান থেকে বলছি যেটাকে অবিলম্বে বাতিল করতে হবে। যে চুক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেড় থেকে 2 বছর আগে বলে আসছে এই চুক্তি জনগণ বিরোধী, দেশ বিরোধী, সেই চুক্তি শামা ওবায়েদ কিভাবে বলে নিঃসন্দেহে ইতিবাচক। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है, अरे सर क्या बात है। শামা ওবায়েদ মনে করতেছে হয়তো মোদির কেশিয়ারের চুক্তির পক্ষে কথা বলে ভারতের সফট লাভ নিয়ে ক্ষমতা পাকাপোক্ত করতে পারবে। দেশের মানুষের ঘাড়ের উপর ভারতকে খুশি করতে যাওয়া একপাক্ষিকভাবে এই চুক্তি আবার কেউ পুনর্বাসন করবে সেটা মেনে নেওয়া যায় না। চীন আমাদের তিস্তা প্রজেক্টে সার্ভে করে গেছে, তাদের প্ল্যান বিনিয়োগপত্র সব রেডি, জাস্ট বাংলাদেশ সরকার অনুমতি দিবে, চীন কাজ শুরু করবে। কিন্তু পাপেট হাসিনা শেষ মুহূর্তে এসে বলতেছে যে এই প্রজেক্ট ভারতকে দিবে, ভারত আবার সার্ভে করতে আসবে। হাসিনা পতনের পরে ইউনুসকে খুব একটা বোল্ড সিদ্ধান্ত নিতে এখন পর্যন্ত দেখা যায় নাই, যেটা জনগণের আকাঙ্ক্ষাকে অনেক বেশি পূরণ করবে। সো আমি মনে করি তিস্তা প্রজেক্টে ইমিডিয়েটলি কাজ শুরু করে দিয়ে একটা বোল্ড সিদ্ধান্ত ইউনুস নিতে পারে এই প্রজেক্টে চীনকে দিয়ে। কারণ ইদানিং বিএনপি নেতাদের আওয়ামী পুনর্বাসন, আওয়ামী লীগের প্রতি সফট কর্নার এবং ভারতের প্রতি যে প্রেম দেখা যাচ্ছে সেটা দেখে মনে হচ্ছে না বিএনপি এই তিস্তা প্রজেক্ট নিয়ে সিরিয়াস হবে। এবং এই তিস্তা প্রজেক্ট নিয়ে সিরিয়াস না হলে এর সবচাইতে ভিকটিম কিন্তু বাংলাদেশের আমার উত্তরবঙ্গের মানুষ, যারা গত 50 বছর ধরে এর ভিকটিম হয়ে আসছে। উত্তরবঙ্গের মানুষকে ভারতের পানি যুদ্ধের বলে আর হতে দেওয়া যায় না। এদেশের মিডিয়া উত্তরবঙ্গের মানুষের প্রতি কেমন জানি বিমুখ, আর ভারত প্রতি বছর পানি দিয়ে উত্তরবঙ্গের মানুষদেরকে শোষণ করে যাচ্ছে, প্রয়োজনীয় সময় পানি আটকায় রেখেও শোষণ করে যাচ্ছে। এটা আর হতে দেওয়া যায় না। ভিডিওর এইটুকু দেখার পর আপনারা হয়তো অনেকে চিন্তা করতেছেন যে সামনের ইলেকশনে বিএনপিকে ভোট দেবো না, জামাতকে ভোট দিব, ওরাই একমাত্র ভারত বিরোধী। আপনাদের জন্য টুঙ্গি পাড়ার কচি কলা। জামাতের আমির শফিক সাহেব কয়েকদিন আগে ভারতীয় মিডিয়া গিয়ে বলে আসছে জামাত কখনো ভারত বিরোধী ছিল না। জামাতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে। ভারতের প্রতি প্রেমের এদের শেষ নাই, ভারতের সফট কর্নার লাগবে। অথচ কয়েকদিন আগে এই দেশের মানুষ ভারতের পাপেটে খেদাইছে। তারপরও এই দেশের রাজনৈতিক দলগুলো দেশের জনগণের উপর ততটা ট্রাস্ট করতে পারতেছে না যতটা না ওরা ভারতের উপর, ভারতের সফট কর্নার চাচ্ছে, ভারতের ট্রাস্ট অর্জন করতে চাচ্ছে। এদেশের জনগণের ট্রাস্ট যে লাগবে সেটা তারা খুব একটা কেয়ার করতেছে না। আমি মনে করি আমাদের পলিটিক্যাল দলগুলোর নতুন বন্দোবস্তের দিকে যাওয়া উচিত। আমাদের যে নতুন জেনারেশন আসতেছে বা যে জেনারেশন এই রেভলিউশনের সাথে জড়িত, তারা অনেক বেশি ডেটা নির্ভর। আপনি যা ইচ্ছা তা বলবেন, যা তা করবেন, এবং আমার সার্বভৌমত্ব, আমার মাতৃভূমির বিরুদ্ধে গিয়ে, দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে, এটা অনেক আগে এই রাজনীতি শেষ হয়ে গেছে। সো আপনারা আপনাদের ওপিনিয়ন শেয়ার করতে পারেন। এই আদানি চুক্তির বিষয়ে আপনাদের মতামত কি, আপনাদের সচেতনতা কি, আপনারা কি চান সেটা কমেন্ট বক্সে লিখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।